প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাইনামিক্স বা গতিবিদ্যার গড়বেগ নিয়ে আলোচনা করব। ওকে, তো গড়বেগে যাওয়ার আগে আমরা ক্ষুদ্র একটা গল্প দিয়ে শুরু করে স্টার্ট করি। চলো। দুই ফ্রেন্ড, হাফ প্যান্ট কালের বন্ধু, নার্সারি থেকে পড়ালেখা করছে, এসএসসি পর্যন্ত একই সাথে পড়ালেখা করেছে এবং গ্রামে থেকে এসএসসিতে সুপার রেজাল্ট করেছে। তারা এখন কলেজে ভর্তি হতে চায় এবং কলেজে ভর্তি হয়েছে এইচএসসি শহরে। গ্রাম থেকে শহরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। তবে দুই ফ্রেন্ডের মধ্যে এক ফ্রেন্ড অনেক দরিদ্র, হতদরিদ্র, আর একটা অনেক ধনী, সম্পদশালী। তবে রিয়েল ফ্রেন্ড তো, এই জন্য কি ধনী গরিবের মধ্যে কি এখানে কোনো পার্থক্য দেখা যায় না। তো কলেজ দরিদ্র ফ্রেন্ডটা ভাঙাচুরা একটা সাইকেল, হেলিকপ্টার মার্কা সাইকেল নিয়ে যায়, মাঠগাট নেই, ক্যারিয়ার নেই, এমন সাইকেল নিয়ে যায়। আর ধনী ফ্রেন্ডটা মার্সিডিজ নিয়ে যায়, মার্সিডিজ বেঞ্জ নিয়ে কলেজে যায়। তো 40 কিলোমিটার, যদি 9টায় তাদের এক্সাম শুরু হয়, ধরে নাও এক্সাম শুরু হয়েছে 9 AM এ এক্সাম শুরু হবে, তাহলে সাইকেলের যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা যদি 20 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালায়, তাহলে বলো তো বাসা থেকে কত ঘন্টা আগে বের হতে হবে? ন্যূনতম হলো 2 ঘন্টার আগে। ওকে, আর মার্সিডিজ নিয়ে যে যায় সে যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে 1 ঘন্টা 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে 1 ঘন্টা হলেই কি চলে যেতে পারবে। ওকে, তো এখন হেলিকপ্টার মার্কা সাইকেল নিয়ে, মানে প্লেন নিয়ে আর কি, হেলিকপ্টার মার্কা প্লেন নিয়ে গরিব ফ্রেন্ডটা যাচ্ছে। যখন কি 15 কিলোমিটার গেছে বাড়ি থেকে, ওই সময় চেন ছিঁড়ে গেছে, সাইকেলের চেন, অন্য চেন নয় আবার। তো এখন অসহায়ত্ব, কি করবে? একদিকে পরীক্ষা, আবার শহরে না গেলে সাইকেল কি সারা হবে না, কি করা যায়? অনেকক্ষণ পর দেখে ধনী ফ্রেন্ডটা আসছে তার মার্সিডিজ নিয়ে। দোস্ত কি হয়েছে? আর বলিস না, চেন ছিঁড়ে গেছে। ওদের টেনশন করিস না, আমার কারের মধ্যে মোটা রশি আছে, তুই সাইকেলের সামনে বাঁধ আর আমার গাড়ির পিছে বাঁধ। আমি 20 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালিয়ে নিয়ে যাব, তুই সাইকেলের উপর বসে শুধু হ্যান্ডেলটা ঠিক করিস। ওকে, যেমন কথা তেমন কাজ চলছে। হঠাৎ করে ভক্সি নিয়ে, মানে কি এই সুন্দর সুন্দর গাড়িগুলো দেখো রাস্তায়, ভক্সি, নোয়া, যে গাড়িগুলো, ভক্সি নিয়ে এক ইয়াং লেডি চুল খুলে দিয়ে, সানগ্লাস চোখে দিয়ে 90 কিলোমিটার পার আওয়ার বেগে মার্সিডিজ যে ফ্রেন্ডটা আছে ওর সাইড দিয়ে সাই করে বের হয়ে চলে গেল। মার্সিডিজ ফ্রেন্ডের তখন আবার মনে যেটাই হলো, খুব জাগ্রত হলো। এমনিতেই ইয়াং লেডি, তারপরে আবার আমার চেয়ে কমা গাড়ি নিয়ে আমাকে অতিক্রম করে চলে যায়, এত বড় স্পর্ধা হতেই পারে না। ইয়াং লেডি যায় 90 কিলোমিটার পার আওয়ার বেগে, ওই মার্সিডিজ ওয়ালা কি করেছে, 100 কিলোমিটার পার আওয়ার বেগে স্পিড তুলেছে। পিছে কিন্তু বাধা আছে ফ্রেন্ড হেলিকপ্টার নিয়ে। হেলিকপ্টার এখন আর কি রাস্তায় নেই, হেলিকপ্টার উপরে উঠছে। বন্ধু দাঁড়াও, আমার অবস্থা খুব খারাপ, দাঁড়াও, আমি তো এখন আর রাস্তায় নেই, আকাশে। কে শোনে কার কথা? এখন কি রেস প্রতিযোগিতা শুরু হয়েছে, একে অতিক্রম করতে হবে, রাইট? তবে বলে নেই, রাস্তা রুলস এবং রেগুলেশন আছে। যদি কোনো মার্সিডিজ, বাস, ট্রাক 90-100 কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তায় যায়, তাহলে কোনো সমস্যা নেই, কারণ তার কি রুলস আছে। কিন্তু যদি 90 কিলোমিটার পার আওয়ার বেগে বা 100 কিলোমিটার পার আওয়ার বেগে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি যায়, তাহলে কি বিপদ। ওকে, রুলস ভঙ্গ, তাই না? তো এখন ট্রাফিক সিগন্যাল দিয়েছে, ভেঙে চুরে চলে গেছে। ট্রাফিক তো দেখছে বেকায়দা অবস্থা। এই পরবর্তী ট্রাফিকের কাছে কল দিয়ে বলছে, ভাই শোনেন, বেকায়দা অবস্থা। কি? 90 কিলোমিটার পার আওয়ার বেগে এক ইয়াং লেডি ভক্সি নিয়ে এগিয়ে যাচ্ছে, ওকে ছেড়ে দেন, কারণ ওর রুলস রেগুলেশন আছে।
তারপরে দেখেন এক ইয়াং ম্যান মার্সিডিজ বেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে, তাকেও ছেড়ে দেন। তার পিছে দেখেন ভাঙাচোরা একটা সাইকেল নিয়ে এক ইয়াং ম্যান 100 কিলোমিটার পার আওয়ার বেগে তো যাচ্ছেই, আবার ওদের অতিক্রম করার জন্য বারবার বেল দিচ্ছে। তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, আগে 20 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত ঠিক ছিল, একটা গড় গতিবেগ বা গড় বেগে চলতেছিল, রাইট? কিন্তু যখনই কোন একটা সিস্টেম কি করেছে, সামনে উপস্থিত হয়েছে, তখন টোটাল সিস্টেমটাকে এলোমেলো করে দিয়েছে, হজবরল করে দিয়েছে। সুতরাং সবসময় আসলে কি প্রত্যেকটা সিস্টেমেই মধ্যম পন্থা অবলম্বন করে অন্তত এগিয়ে গেলে সেটা ফলপ্রসূ হয়। ওকে, সুতরাং কি আমরা অলওয়েজ কি গড় বেগ ফলো করব। চলো আজকের লেকচার গড় বেগ আমরা স্টার্ট করি। ওকে, গড় বেগ। এভারেজ ভেলোসিটি, এর ডেফিনেশনটা আগে আমাদের জানতে হবে। ডেফিনেশনটা কি? কোন বস্তুর যে কোনো সময় ব্যবধানে সরণের পরিবর্তনের হারকে গড় বেগ বলে। ওকে, এভারেজ ভেলোসিটি। এখন ঘটনা, এভারেজ ভেলোসিটিকে আমরা কি দিয়ে নির্দেশ করব? দেখো, এটা ভেলোসিটি, তার মানে কি তার ডিরেকশন, দিক থাকবে। বেগ যেহেতু ভেক্টর রাশি, এর উপরে একটা আমরা বার চিহ্ন ব্যবহার করব, অথবা যদি আমরা মান ব্যবহার করি তাহলে শুধু এর উপরে আমরা একটা বার চিহ্ন ব্যবহার করলেই চলবে। আর আমরা যদি আরো একটা প্রসেস ব্যবহার করি, এইটার উভয় সাইডে মডুলাস ফর্ম ব্যবহার করি, তারপরে গড় বেগ বোঝাবে। এটা মান দিক উভয়ই আছে, কিন্তু এই দুইটা কি শুধু মান নির্দেশ করবে। ওকে, আচ্ছা, এখন আমরা গড় বেগ নির্ণয় করতে চাই। এগুলো তোমরা অনেক পড়েছো, তারপরও কি আমরা দেখব। ওকে, আচ্ছা, ক্ষেত্র 1, একমাত্রিক ক্ষেত্রে। একমাত্রিক ক্ষেত্রে একমাত্রিক, দেখো স্ট্রেট লাইন, তাই না? একটা সরল রেখা বরাবর চলমান, তাই না? ওকে, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, ধরে নাও এটা একটা রোড, রাস্তা, একটা গাড়ি এই রাস্তায় চলমান। ধরে নাও এটা এ বিন্দু। ওকে, গাড়িটা একটা নির্দিষ্ট টাইমে বি বিন্দুতে গেছে, অবস্থান করছে। তো এখান থেকে এই অবস্থায় যেতে তার টাইম লাগলো হচ্ছে t1 এবং সরণ হচ্ছে s1। আমি এখানে ভেক্টর দিতে পারতাম, কিন্তু ভেক্টর না দিয়ে আমরা কি করেছি, সরণের মান ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, এখন গাড়িটা আরো একটা টাইম অতিবাহিত করে সিতে গেছে। ওকে, তো এখান থেকে টাইম যেটা লাগলো সিতে যেতে সেটা ধরে নাও হচ্ছে t2, এবং এখান থেকে যে সরণ অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে s2। ওকে, তাহলে তোমাকে এভারেজ ভেলোসিটির কথা বলা হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, গড় বেগ নির্ণয় করতে পারি। ভি বার, শুধু মান ব্যবহার করছি আমরা। কি বলেছে দেখো তো, সময়ের ব্যবধানে সরণের পরিবর্তনের হার, তাই না? তাহলে বলতো সরণের পরিবর্তন কতটুকু? এই দূরত্ব s2, এই দূরত্ব s1, তাই না? তাহলে গড় বেগ কি হবে বলতো, s2 মাইনাস s1। আমরা কিন্তু শুধু মান ব্যবহার করছি, এর উপরে কোনো ভেক্টর চিহ্ন দিই নাই। নেক্সট, টাইমের ব্যবধান t2, দেখো এটা হচ্ছে t1, তাহলে t2 মাইনাস t1। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো দেখি, ডেল্টা এস ডিভাইডেড ডেল্টা টি। তুমি ডেল্টা আর ডিভাইডেড ডেল্টা টি এটাও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি গড় বেগ নির্ণয়ের মূল সূত্র। ওকে, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। কখনো কখনো আবার গড় দ্রুতীয় গড় বেগ হয়, সেগুলো আমরা
জানবো। তো মাইন্ড ইট একই সরল রেখা বরাবর বস্তু গতিশীল হলে গড় বেগ ইজ ইকুয়াল গড় দ্রুতি, অর্থাৎ গড় দ্রুতি সেক্ষেত্রে যা হবে গড় বেগ কি হবে তাই হবে। ওকে, আচ্ছা, সুষম গতি যদি হয় সেক্ষেত্রে আমরা গড় বেগ u প্লাস ভি বাই 2 এটা দিয়ে আমরা সলভ করতে পারি। ওকে, কখনো কখনো আমরা এটা মানে অনেক সময় কি মধ্যবেগও বলে থাকি, মধ্যবেগ কখন হবে সেটা আমরা জানবো পরে। ওকে, আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাও তোমরা একটু জেনে রেখো গড় বেগ নির্ণয়ের জন্য। আবার বলেছি একই সরলরেখা বরাবর যদি গতিশীল হয় তখন কি হবে, গড় বেগ এবং গড় দ্রুতি সমান হয়, এই কথা বলেছি না? তাহলে কখনো কখনো আমরা সেক্ষেত্রে কি করব, গড় দ্রুতির যে ইকুয়েশন গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। ওকে, কিন্তু যদি একই সরলরেখায় না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গড় বেগ এবং গড় দ্রুতি সেম হবে না, কারণ সেক্ষেত্রে কি অতিক্রান্ত পাথ এবং ডিসপ্লেসমেন্ট কি হয় না, সমান হয় না। একটু খেয়াল করো তোমরা, ধরে নাও এই বিন্দু থেকে একটা বস্তু কি যাত্রা শুরু করেছে, এ থেকে বি তে গেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো অতিক্রান্ত যে পাথ ইজ ইকুয়াল ডিসপ্লেসমেন্ট সমান, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, গড় দ্রুতি এবং গড় বেগ সমান লিখতে পারবো। কিন্তু ঘটনা একটু খেয়াল করো তোমরা, যদি এই ধরনের ধরে নাও এ বিন্দু ইউলোপ যদি হয়, কি হয়, ইউলোপ হয় এ থেকে বি, তাহলে একটু খেয়াল করো অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই পথ, তাই না? কিন্তু সরণ কি, ডিসপ্লেসমেন্ট কি বলতো, ডিসপ্লেসমেন্টটা কিন্তু আমরা জানি আদি এবং শেষ যে বিন্দু এর সরলরৈখিক ন্যূনতম দূরত্ব। ক্লিয়ার? আদি এবং শেষ বিন্দুর সরলরৈখিক ন্যূনতম দূরত্ব, তাই না? তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা কিন্তু অতিক্রান্ত পাথ সমান ডিসপ্লেসমেন্ট এক লিখতে পারি না। ওকে, সুতরাং এখানে গড় বেগ সমান কিন্তু গড় দ্রুতি হবে না। তাহলে এখানে কি হয় বলতো দেখি, এখানে হয় গড় দ্রুতি ইজ ইকুয়াল গড় বেগ, সমস্যা নেই, লিখতে পারো তুমি, বের করতে পারবা ওই গড় দ্রুতির ইকুয়েশন ব্যবহার করেই। কিন্তু এখানে তুমি কি গড় দ্রুতি এবং গড় বেগ সেম বলতে পারবা না, বা গড় দ্রুতির যে ইকুয়েশন গুলো আমরা শিখেছি গত লেকচারে সেগুলো আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। ওকে, আচ্ছা, আমরা এখন দ্বিমাত্রিক ক্ষেত্রে কি হবে গড় বেগ নির্ণয় সেগুলো আমরা একটু দেখতে চাই। তাহলে এবার দ্বিমাত্রিক ক্ষেত্রে গড় বেগ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে ক্ষেত্র 2, একমাত্রিক দেখলাম আমরা, এখন দ্বিমাত্রিক ক্ষেত্রে গড় বেগ। তাহলে আমরা একটা টু ডাইমেনশনাল একটা সিস্টেম কল্পনা করি। ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, অরিজিন মূলবিন্দু। এই টু ডাইমেনশনাল সিস্টেমে আমরা এখানে একটা বিন্দু নিলাম পি বিন্দু, যার স্থানাঙ্ক x1 y1। ও হতে পি এর অবস্থান যদি আমরা ডিরেকশন করাই, নির্দেশ করি, তাহলে এটা হচ্ছে অবস্থান ভেক্টর হিসাবে r1 নির্দেশিত হয়, তাই না? আচ্ছা, কোন একটা কণা ধরে নাও কি ও থেকে এই তলে কি বিচরণ করছে, বা কোন একটা পিপিলিকা পিঁপড়া ধরে নাও কি এই তলে বিচরণ করছে, তোমার খাতার পৃষ্ঠের উপরে ঘুরে বেড়াচ্ছে দ্বিমাত্রিক একটা তলে। এখন কণাটা কোনো এক সময় এই কিউ বিন্দুতে গেল, x2 y2 বিন্দুতে গেল। ওকে, তো এখানে যেতে টাইম নিয়েছিল কিন্তু t1। তাহলে যদি কিউ বিন্দুতে যায় তাহলে তার অবস্থান কি হবে বলো তো দেখি, অবস্থান হবে হচ্ছে r2 এবং টাইম হবে t2।
ক্লিয়ার? আচ্ছা, এখন সরণ ভেক্টরের পরিবর্তন বা সরণের পরিবর্তন কতটুকু? তাহলে সরণের পরিবর্তন এটা এতটুকু সরণ। ওকে, পি আর কিউ এর মধ্যে সরণ, ধরে নাও কি এটা ডেল্টা আর লিখতে পারি আমরা। তাহলে ডেল্টা আর মানে কত বলো তো দেখি? এখানে যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করো তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো, একই ক্রমে আর ওয়ান এবং ডেল্টা আর, তাহলে এই দুইটার সমষ্টি হবে কি আর টু এর সমান। তাহলে আমি একবারে লিখি আর টু মাইনাস আর ওয়ান। ওকে, এটা হচ্ছে সরণ ভেক্টরের পরিবর্তন বা সরণের পরিবর্তন। এখন আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে গড় বেগ, তাই না? দেখো গড় বেগ, আচ্ছা ভেক্টর দিয়ে নির্ণয় করি, ভি ভেক্টর উপরে বার। ওকে, কাকে বলে? সরণের পরিবর্তনকে টাইমের ব্যবধান দিয়ে ভাগ। তাহলে সরণের পরিবর্তন কত পেয়েছি বলো তো দেখি? আর টু মাইনাস আর ওয়ান, আর এটা হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। দেখো টি টু আর টি ওয়ান, রাইট? টাইমের ব্যবধান। তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে আর টু কত আর আর ওয়ান কত? যেহেতু এখানে আর টু তাহলে আমরা কি লিখতে পারি বলো তো দেখি? এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ, রাইট? আর ওয়ান কত লিখতে পারি বলো তো দেখি? এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ। ওকে, আচ্ছা এখন এখানে আমরা কি করব? এগুলো নিয়ে যে বসিয়ে দিব। তো খেয়াল করো, যদি বসিয়ে দিই আর টু, আমরা যদি এখান থেকে আই ক্যাপ কমন নিয়ে নিই তাহলে কি ঘটনাটা ঘটবে? একবারে লিখে দিই, তুমি বুঝে যাবা ইনশাআল্লাহ। এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ, ওকে, প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ, টি টু মাইনাস টি ওয়ান। আমরা ডেল্টা টি রাখলেও হতো। এটা দেখো ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ ডিভাইডেড কি হবে বলো তো? ডেল্টা টি। ওকে, আচ্ছা এখন ঘটনা যেটা সেটা হচ্ছে বলো তো দেখি, ডেল্টা এক্স ডিভাইডেড ডেল্টা টি আই ক্যাপ, ডেল্টা ওয়াই ডিভাইডেড ডেল্টা টি জে ক্যাপ হতে পারে না? অবশ্যই পারে। তো এখন বলো তো দেখি, এইটাকে আমরা দেখো ডেল্টা এক্স ডিভাইডেড ডেল্টা টি, এটাকে কি আমরা ভি এক্স আই ক্যাপ লিখতে পারি? পারি না? আমরা এটাকে দেখো ভি এক্স আই ক্যাপ মানে এক্স অক্ষের দিকে, তাই না? আর কি বলতো দেখি, এইটাকে লিখতে পারি আমরা হচ্ছে কি ভি ওয়াই জে ক্যাপ। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন কি ঘটনাটা ঘটেছে। এই তো গড় বেগ খুঁজে পেয়েছি। তাহলে আমরা দেখো দ্বিমাত্রিক ক্ষেত্রে গড় বেগ খুঁজে পেয়েছি না? অথবা তুমি যদি মনে করো না তুমি এই ইকুয়েশন ব্যবহার করে গড় বেগ নির্ণয় করবা, অবশ্যই নো প্রবলেম। ওকে, আচ্ছা তাহলে আমরা গড় বেগ দেখলাম। এখন গড় বেগের মান যদি বলে, তোমরা তো জানো কোনো ভেক্টর সিস্টেম থাকলে সেখানে মান কিভাবে নির্ণয় করতে হয়? করা যাবে না? অবশ্যই যাবে। কারণ কি এটার মান ভি বার মডুলাস রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দ্বিমাত্রিক হলো, যদি ত্রিমাত্রিক ক্ষেত্রে বলা হতো তাহলে কি করতাম একটু খেয়াল করো। আমি এদিকে একটু বলে দিই তোমাদের। ক্ষেত্র 2 3, ত্রিমাত্রিক ক্ষেত্রে গড় বেগ, তাই না? তাহলে এই ধরনের আমরা কি একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করে ফেলবো। তাহলে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা কল্পনা করেছি। এখন তুমি খেয়াল করো, কোনো একটা কি মশা তোমার রুমের মধ্যেই কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? মশার আর একটা অবস্থান ধরে নাও, এটা পি বিন্দু, যার স্থানাঙ্ক x1 y1 z1। এখান থেকে তুমি দেখিয়ে দিলা যেটা সেটা হচ্ছে কি অবস্থান r1 টাইম t1। এখান থেকে তুমি আরেকটা বিন্দু কিউ বিন্দু দেখিয়েছো x2 y2 z2। ওকে, এটা হচ্ছে r2, এটা হচ্ছে t2। তাহলে তুমি কিন্তু অবস্থান ভেক্টরের পরিবর্তন বা সরণ ভেক্টরের পরিবর্তন ডেল্টা আর এটা খুঁজে পাবা, তাই না? তাহলে অনুরূপভাবে সিমিলারলি দেখো তো আমরা এটা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তাহলে কি লিখতে পারবো বলো দেখি? গড় বেগ। দেখো ডেল্টা এক্স সিমিলারলি আমি একবারে লিখে দিলাম, অত বেশি আমাদের
ইলিবারেট কন্ডিশনে এটা যাওয়ার দরকার নেই, তুমি বুঝলেই হবে, এই ইকুয়েশন ব্যবহার করে সলভ করতে পারবা। ডেল্টা ওয়াই ডিভাইডেড কত হবে, ডেল্টা টি জে ক্যাপ ডেল্টা জেড, কারণ এটা জেড জেড স্থানাঙ্ক ব্যবস্থা আছে, ডেল্টা টি কে ক্যাপ। ওকে, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। আরেকটু ইলিবারের আরেকটু কন্ডিশনে যদি যাই, পরিবর্তিত আরেকটা রূপ যদি ব্যবহার করতে চাই, ভিএক্স আই ক্যাপ ভিওয়াই জে ক্যাপ ভিজেড কে ক্যাপ। আমরা যখন প্রজেক্টাইল গুলো পড়বো দ্বিমাত্রিক কন্ডিশন, সেখানে যে আমরা কিন্তু দ্বিমাত্রিক ক্ষেত্রের জন্য পাবো। ওকে, 3D বা 3 ডাইমেনশনাল প্রসেসের ক্ষেত্রে আমরা গড় বেগ নির্ণয় করব। ওকে, আচ্ছা, এখন আমরা যা শিখলাম এই হাতিয়ারগুলো নিয়ে আমরা এখন ঝাঁপিয়ে পড়বো পৃথিবীর যত গড় বেগ নির্ণয় আছে প্রত্যেকের কাছে। ওকে, ইনশাল্লাহ পারবো আমরা। চলো দেখি এখন আমরা আমাদের হাতিয়ার নিয়ে নেমে পড়ি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। চলো, এক্সাম্পল 1, একটি বস্তু চলা শুরুর 5 সেকেন্ডে 4 মিটার এবং 7 সেকেন্ডে 9 মিটার দূরত্ব গেল, গড় বেগ কত? এই ধরনের প্রবলেমগুলো দেখা যায় অ্যাডমিশন টেস্টগুলোতে এমসিকিউ হিসাবে খুব বেশি আসে। ওকে, তো আমরা একটু দেখে নিই ঝটপট সলিউশন। গড় বেগ নির্ণয়ের আমরা যেটা জানি সেটা কি বলতো, S2 মাইনাস S1 T2 মাইনাস T1 বসিয়ে দিলেই তো হয়ে যাবে। দেখো তো কত, 9 মাইনাস 4 মিটার 7 মাইনাস 5 মিটার। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আনসার। ঝটপট আমরা কি বের করতে পারবো আনসার। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আরো একটা প্রবলেম দেখতে চাই। দেখো এক্সাম্পল 2, একটি কণা একটি বৃত্তপথে ভি সমদ্রুতিতে ঘুরছে, অর্ধেক ঘূর্ণনের পর তার গড় বেগ কত? দেখো এর সলিউশনটা, সলিউশন, একটি কণা বৃত্তপথে ভি সমদ্রুতিতে ঘুরছে, তাহলে একটা বৃত্তপথ আমরা এঁকে ফেলি। এটা একটা বৃত্তপথ, একটা কণা এ থেকে ঘূর্ণন শুরু করেছে, ঘুরছে, টোটাল ঘূর্ণনের জন্য দেখো টাইম পিরিয়ড হবে টি, তাই না? কিন্তু বলেছে অর্ধেক ঘূর্ণন। আচ্ছা, এর আমি ব্যাসার্ধ নিয়ে দিই, এর রেডিয়াস এটা, এখান থেকে এই দূরত্ব ডিস্টেন্স বা রেডিয়াসটাও কিন্তু আর হওয়াই স্বাভাবিক, ও যদি কেন্দ্র হয়। এটা হচ্ছে বি, ভি দ্রুতিতে ঘুরছে। ওকে, এখন আমরা অর্ধেক ঘূর্ণনের পর তার গড় বেগ চাই, তাহলে গড় বেগ ভি বার কত হবে? মোট অতিক্রান্ত সরণ, তাহলে সরণ কি বলতো দেখি, শেষ এবং আদির ন্যূনতম দূরত্ব, টোয়াইস আর টাইম কত? T/2। অর্ধেক ঘূর্ণনের জন্য টাইম লাগবে কিন্তু এখানে T/2। ওকে, T/2। এখন খেয়াল করো তাহলে 4R ডিভাইডেড T, কিন্তু এখানে ভি দ্রুতি অ্যাড করে তোমাকে ক্যালকুলেশন করা লাগবে। তাহলে দেখো তো, ভি দ্রুতি আমি যদি এখানে ভি লিখি তাহলে টোটাল পরিধি 2πr ডিভাইডেড T, তাহলে আর সমান কত বলো তো দেখি, ভিটি ডিভাইডেড টোয়াইস পাই। হতে পারে না? অবশ্যই পারে। তাহলে এইখানে চলে আসো, আর কত হবে? ভিটি ডিভাইডেড টোয়াইস পাই ডিভাইডেড টি। একটু কাটাকাটি, এটা আর এটা কেটে দাও, তাহলে এখানে একটা 2 থেকে যাবে। আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে টিটি কিন্তু গন, তাই না? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2v ডিভাইডেড পাই। তাহলে গড় বেগ হচ্ছে এত। ওকে, এই বিষয়গুলো অনেক সহজ, তোমরা একটু খেয়াল করো, পারবা ইনশাআল্লাহ। নেক্সট এক্সাম্পল 3, ধরে নাও একটা লোক, সোজা পথ, এই সাইডটা হচ্ছে পূর্ব দিক। একজন লোক ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, পূর্ব দিকে গেল। ধরে নাও যাওয়ার সময় অতিবাহিত হয়েছে, এই বিন্দু হচ্ছে বি বিন্দু, যাওয়ার সময় 3 মিটার দূরত্ব গেছে, 3 সেকেন্ড টাইম নিল। ওকে, আবার ওই লোকটা কি করলো দেখো, ব্যাক করে চলে আসলো মোটামুটি সি বিন্দু, এখানে সি বিন্দু দাও, সি বিন্দু মোটামুটি এইদিকে এসেছে 2 মিটার, টাইম লাগলো হচ্ছে 2 সেকেন্ড। গড় বেগ কত বলতো? এখন খেয়াল করতো, গড় বেগ মানে আমরা জানি টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণের পরিবর্তন। তাহলে গড় বেগ ভি বার বলতো সরণের পরিবর্তন কতটুকু?
গেছে 3 মিটার, আবার ব্যাকে এসেছে পূর্ব দিক মানে তার বিরুদ্ধে পশ্চিম দিকে 2 মিটার, তাহলে বলো তো 3 মাইনাস 2 মিটার, রাইট? টাইম 3 মাইনাস 2 সেকেন্ড, তাহলে 1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় বেগ। ওকে, এটা সহজ, অনেক সহজ আর কি। তো এগুলো তোমরা একটু খেয়াল রেখো। নেক্সট, এখন খেয়াল করো এক্সাম্পল 4। এক কৃষক উত্তর দিকে 500 মিটার, এরপর পূর্বে 400 মিটার, অতঃপর 200 মিটার দক্ষিণে গমন করলো। এতে টোটাল টাইম তার লেগেছে হচ্ছে 20 মিনিট। অতিবাহিত করে মাঠে পৌঁছিয়েছে, মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়েছে। গড় বেগ নির্ণয় করো। ওকে, আচ্ছা, এটার আমরা সলিউশন দেখতে চাই। আসলে টোটাল তার টাইম আমরা জানি, কিন্তু টোটাল ডিসপ্লেসমেন্টটা কত বা সরণটা কত, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি আর কি, একটু খেয়াল করো তো। ধরে নাও এটা হচ্ছে পূর্ব, তাই না? পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। হ্যাঁ, তো কৃষকের যাত্রাটা আমরা এখন দেখতে চাই। ধরে নাও কি কৃষকের বাড়ি এই জায়গাটা, বাসা। তো বাসা থেকে কৃষক কি করলো? যাত্রা শুরু করলো। হ্যাঁ, ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো। কি করেছে? 500 মিটার দেখো গমন করলো উত্তর দিকে। উত্তর দিকে, তাহলে উত্তর দিকে গেছে হচ্ছে কত? 500 মিটার। হ্যাঁ, এ পর্যন্ত। এরপর কৃষক দেখো 400 মিটার গমন করেছে পূর্বে, তাহলে পূর্ব কি ওই দিক? তাহলে দেখো তো কৃষক এই দিকে গেছে কতটুকু? 400 মিটার। 400 মিটার, এটা 400 মিটার গেছে, 400 মিটার। হ্যাঁ, এরপর অতঃপর 200 মিটার দক্ষিণে, তাহলে দক্ষিণ মানে নিচের দিকে। আচ্ছা, 200 মিটার দক্ষিণে পাঠাও। 200 মিটার গেছে দক্ষিণে, এখানে 200 মিটার গেছে দক্ষিণে, এটা ধরো সি বিন্দু। ওকে, আচ্ছা, এখন তোমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে কি এই টোটাল টাইম এখান থেকে যাত্রা শুরু করে এখানে যেতে কৃষকের টাইম লেগেছে যেটা, সেটা হচ্ছে 20 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এখন গড় বেগ কত, তাই না? তাহলে গড় বেগ নির্ণয় করতে চাই। গড় বেগ ভি বার, আমরা কিন্তু শুধু কি মান ব্যবহার করছি বেগের, ডিরেকশন নয়, এই জন্য ভেক্টর চিহ্ন ব্যবহার করি নাই। তো দেখো তো তার ডিসপ্লেসমেন্ট মানে সরণ কতটুকু? অবশ্যই এসি, এটা হচ্ছে তার সরণ। ক্লিয়ার? এই সরণটা আমরা যদি ওসি লিখতে পারি তাহলে ওসি এখানে লিখে দিব, আর টাইম তো আমাদের 20 মিনিট তো আমাদের জানা আছেই, তাহলেই হয়ে যাবে। এখন তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। হ্যাঁ, বলো তো দেখি এইটুকু কত? এইটুকু দেখো 400 মিটার, কারণ এটার সমান্তরাল, তাই না? ওকে, আচ্ছা, এই টোটালটা যদি 500 হয় আর এইটুকু দেখো এর সমান্তরাল 200 হয়, তাহলে বাকি এখান থেকে এতটুকু কৃষকের বাড়ি পর্যন্ত এতটুকু কত বলো তো? 500 মাইনাস 200 মানে এতটুকু, তাহলে কত হবে? 300 মিটার। ওকে, এখন দেখো এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ এটা যেহেতু 90 ডিগ্রি, স্বাভাবিক অর্থে অতিভুজটাই হচ্ছে কি তার সরণ। তাহলে এই অতিভুজটা সমান কত বলো তো দেখি? অতিভুজ সমান দেখো অনায়াসে আমরা এখানে লিখে ফেলতে পারি। কত লিখতে পারি? √400 স্কোয়ার 300 স্কোয়ার ডিভাইডেড 20 মিনিট। ওকে, তাহলে ক্যালকুলেশন করবা 25 মিটার পার মিনিট। ওকে, তাহলে টোটাল গড় বেগ কিন্তু আমরা খুঁজে পেলাম, এটা হচ্ছে আনসার। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আরো একটা প্রবলেম দেখতে চাই। খেয়াল করো এক্সাম্পল 5। একটি কণা সরলরেখা বরাবর x ইজ ইকুয়াল a প্লাস বিটি স্কোয়ার সমীকরণ অনুযায়ী গতিশীল, যেখানে a সমান 6 মিটার, b সমান 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে গড় বেগ কত? ওকে, আচ্ছা, দেখি এটাকে আমরা সলিউশন করে ফেলি। দেখো তো গিভেন দ্যাট আমাদের এখানে কি দেওয়া আছে? x ইজ ইকুয়াল a প্লাস বিটি স্কোয়ার, রাইট? a এবং b এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে এই সমীকরণটা একটা নতুন রূপ পাবে। নতুন রূপটা কি একটু দেখি। 6 প্লাস 3.5t স্কোয়ার, 1 নং তোমরা দিয়ে রাখো। ওকে,
এখন খেয়াল করো, যখন t1 সমান 3 সেকেন্ড বলেছে, এই যে 3 সেকেন্ড, তখন আমরা 1 নং ইকুয়েশন থেকে x1 কত পাবো একটু ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে বের করতে পারবো। দেখবা 37.5 মিটার আসবে। আবার যখন t2 সমান 6 সেকেন্ড আমরা এখানে ব্যবহার করব, তখন 1 নং ইকুয়েশন তোমাকে উপহার দেবে কি 132 মিটার। ক্যালকুলেশন করবো, এটা আসবে। ওকে, এখন আমরা গড় বেগ নির্ণয় করতে চাই, তাহলে x2 মাইনাস x1 t2 মাইনাস t1। ওকে, এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে খেয়াল রাখবা 31.5 মিটার পার সেকেন্ড। এটা ঝটপট একটা আনসার তোমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো একটা প্রবলেম দেখে ফেলবো এখনই। আমরা এখন দেখব এক্সাম্পল 6, এক্সাম্পল 06। ওকে, একটি কণা xy তলে গতিশীল। এই কণার জন্য টাইম এবং অবস্থান স্থানাঙ্ক এখানে উল্লেখ করা হলো। সেটা হচ্ছে যখন 0 সেকেন্ড টাইম, তখন 1 মিটার 2 মিটার এই অবস্থানে অবস্থান করছে কোন xy তলে, 2 সেকেন্ড 3 মিটার 4 মিটারে অবস্থান করছে, 4 সেকেন্ড 5 মিটার 6 মিটারে অবস্থান করছে। ওকে, তোমাকে কোশ্চেন করা হলো 0 সেকেন্ড হতে 4 সেকেন্ডে তার গড় বেগ কত। ওকে, এখন তাহলে আমরা সলিউশনের দিকে যেতে পারি। একটু খেয়াল করো, t1 যখন 0 সেকেন্ড, হ্যাঁ, আমরা একবারে যদি সলভ করতে যাই সেটাও হবে, তাহলে একবারে আমরা সলভ করে ফেলি। একটু খেয়াল করো, গড় বেগ ভি বার মানে টোটাল গড় বেগ নিয়ে নিই, তাহলে r2 মাইনাস r1, তাই না? এটা কি t2 মাইনাস t1। আচ্ছা, r2 বলো তো সেকেন্ড কন্ডিশন কি, এটা না xy তল, তাহলে আমরা কি লিখতে পারি 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস r1 মানে কি কোনটা, প্রথমটা, তাহলে 1i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এখানে 1 দেওয়ার দরকার হয় না। আর দেখো ফার্স্ট t2 মানে কত 4 সেকেন্ড, t2 দেখো 4 সেকেন্ড, t1 মানে কত 0 সেকেন্ড, তাহলে ডেল্টা t মানে 4 মাইনাস 0 সেকেন্ড, রাইট? আর এটা কিন্তু মিটার। এখান থেকে তোমরা একটু ক্যালকুলেশন করবা, তাহলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে i প্লাস j মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় বেগ ডিরেকশন সহ xy তলে। ওকে, তুমি যদি মান নির্ণয় করতে চাও তাহলে কি এর মান বের করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট এক্সাম্পল 7। একটি বস্তুর সরল রেখা বরাবর 60 মিনিট এর ভ্রমণে প্রথম মানে ফার্স্ট 18 মিনিট এ গড় বেগ 11 মিটার পার সেকেন্ড, পরবর্তী 42 স্বাভাবিক 60 মিনিটের মধ্যে 18 চলে গেছে, 42 মিনিটে গড় বেগ কত তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। সমগ্র ক্ষেত্রে গড় বেগ 21 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। ওকে, তো দেখি আমরা, এটা কিন্তু আমরা গড় দ্রুতির যেহেতু একই রেখা বরাবর, আবার দেখো কি ব্যাক করেনি, তার মানে 60 মিনিট মানে কি 18 মিনিট এবং 42 মিনিট, তাহলে সেক্ষেত্রে আমরা গড় দ্রুতির ইকুয়েশনটা ব্যবহার করে এখানে গড় বেগ নির্ণয় করতে পারি। তাহলে ভি এভারেজ, দেখো গড় দ্রুতির ক্ষেত্রে আমরা পড়েছিলাম ফার্স্ট ক্ষেত্রে বেগ v1 টাইম, সেকেন্ড ক্ষেত্রে v2 t2, এইভাবে যদি চলে যতটা ক্ষেত্র আছে আমরা লিখতে পারি, টোটাল টাইম আমরা লিখে দিতে পারি। ওকে, এখন এই যে টোটাল এভারেজ, এটা হচ্ছে সমগ্র ক্ষেত্রে গড় বেগ কত দেওয়া আছে 21, তাহলে 21। ওকে, v1 বলতো ফার্স্ট ক্ষেত্রে গড় বেগ দেওয়া আছে কত 11। ওকে, t1 কত 18 মিনিট, এই মিনিটকে কিন্তু সেকেন্ডে কনভার্ট করতে হবে, এই জন্য আমি মিনিট লিখে দিয়েছি। v2, আচ্ছা v2 তো আমাদের নাই, v2 বের করতে বলেছে। t2 দেখো তো 42 মিনিট। ওকে, ডিভাইডেড টোটাল টাইম কত ছিল 60 মিনিট। এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে v2 তোমাদের কত আসবে 25.3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ড ক্ষেত্রে ওই যে 42 মিনিটে যে গড় বেগ সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। ওকে, আচ্ছা, লাস্ট আমরা আরেকটা প্রবলেম শেষ কর। এক্সাম্পল 8, একটি বস্তুকণা x অক্ষের ধনাত্মক দিকে v ইজ ইকুয়াল আলফা রুট এক্স বেগে গতিশীল, গড় বেগ নির্ণয় করো। এখানে আলফা হচ্ছে ধনাত্মক ধ্রুবক। ওকে, ধনাত্মক ধ্রুবক, পজিটিভ একটা কনস্ট্যান্ট। তো এখন তোমরা খেয়াল করো সলিউশন, এখানে দেখো দেওয়া আছে গিভেন দ্যাট
কি দেওয়া আছে বলো তো, ভি আলফা রুট এক্স দেওয়া আছে না, আছে। এইটাকে দেখো আমরা লিখতে পারি ডি ডি টি অফ এক্স, কারণ সময় সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে বা সরণের পরিবর্তনকে বেগ বলা হয়। তাহলে বেগ সমান আমরা এটা লিখতে পারি আলফা, আমরা এটা কি করি লিখে দিই। এখন দেখো তো আমরা 1x হাফ dx লিখতে পারি, আলফা dt লিখতে পারি, তাই না? আমরা এখন কি করব, নিজ চলকের সাপেক্ষে এটাকে সমাকলন করব। আলফা কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দাও, তোমরা এখান থেকে ক্যালকুলেশন করো। তাহলে যখন তোমরা ক্যালকুলেশন করবা দেখবা এখান থেকে আমরা x সমান ক্যালকুলেশন করলে এখান থেকে যেটা আসবে x ইজ ইকুয়াল, আচ্ছা একবারে আমি ক্যালকুলেশন তোমাদের করেই দিই, মাইনাস হাফ এটার সমাকলন তো আলফা ডিটি কে সমাকলন করলে কি পাওয়া যায়, টি পাওয়া যায়। এখন এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে x কে বের করে নিয়ে আসলে পাবা যেটা আলফা স্কোয়ার টি, আচ্ছা x হাফ হাফ আলফা টি বর্গ করে দাও, তাহলে এটা হবে হচ্ছে 1/4 আলফা স্কোয়ার টি স্কোয়ার। ওকে, আমরা দেখো x সমান পেলাম, তাই না? এখান থেকে যদি আমরা t বের করি তবু আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে 4x ডিভাইডেড আলফা স্কোয়ার, এটা আমরা পেতে পারি t বের করলে, তাই না? তাহলে গড় বেগ ভি এভারেজ সমান আমরা কি পাবো বলতো, x ডিভাইডেড টি, তাই নয় কি? আচ্ছা x এর মান কত আছে সেটা আমরা বসিয়ে দিতে পারি, অথবা t এর মান কত আছে সেটা বসাতে পারি। এখন ধরে নাও উপরে x থেকে যাক, t হচ্ছে রুট 4x আলফা স্কোয়ার। এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে হবে হচ্ছে আলফা রুট x ডিভাইডেড 2, এটা হচ্ছে আমাদের গড় বেগ। ওকে, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র এই যে পদক্ষেপগুলো তোমাকে কি করবে, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এগুলোকে ফেলে রাখলে কিন্তু হবে না। তো ছোট্ট একটা বিদায় বেলায় বিদায় নিতে চাই, তার আগে একটু তোমাদের আন্দোলিত করে। ওকে, এক কৃষক, প্রান্তিক কৃষক, তার একটা গরুর বাছুর ছিল। তো কৃষক কি করতো, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গরুর বাছুরটাকে কাঁধে তুলে নিত, কাঁধে তুলে নিয়ে 5 কিলোমিটার দূরে মাঠে চলে যেত। মাঠে যেয়ে যেটা করতো সেটা হচ্ছে গরুর বাছুরটাকে নামিয়ে দিত, ঘাস খেত গরুর বাছুর, এবং কৃষক কাজ করত প্রায় সন্ধ্যা অবধি। আবার আসার সময় কি করতো, গরুর বাছুরটাকে কাঁধে তুলে নিয়ে আবার বাড়িতে আসতো। প্রতিদিনের ডিউটি এটা, যায় নিয়ে আসে। প্রায় 1.5 বছর পর কৃষক হঠাৎ লক্ষ্য করে বা মন থেকে খেয়াল করছে যেটা, সেটা হচ্ছে গরুর বাছুর আর গরুর বাছুরে গরুর বাছুর নেই, ওটা পূর্ণাঙ্গ বিরাট গরুতে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু কৃষক কি করে, আজ ঠিক কি সকালবেলা কি ওটাকে কাঁধে নেয়, আবার নিয়ে যায় 5 কিলোমিটার দূরে, আবার কি নিয়ে চলে আসে। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে এখান থেকে শিক্ষা আছে। শিক্ষা যেটা সেটা হচ্ছে যদি একদিনে হঠাৎ করেই এই 1.5 বছরের গরুর বাছুর মানে পূর্ণাঙ্গ গরুটাকে যদি কি কাঁধে নিয়ে নেওয়া যায়, তাহলে কি কৃষক কি ওই 5 কিলোমিটার দূরে নিয়ে যেতে পারতো? অবশ্যই নয়। কিন্তু দেখো প্রতিদিন কৃষকের রুটিন একটা কাজ, নিয়ে গেছে নিয়ে এসেছে, এর মাঝে যে কখন গরুর বাছুর পূর্ণাঙ্গ গরুতে রূপান্তরিত হয়েছে কৃষক কিন্তু নিজেই জানে না। সুতরাং ঠিক তাই প্রতিটা ক্ষেত্রেই তুমি যখন কি পড়ালেখা প্রতিদিন একটা কন্টিনিউয়াসলি একটা পথের মাঝখান দিয়ে যাবা, প্রতিদিন চালিয়ে নিয়ে যাবা ধারাবাহিক অবস্থায়, এটাকে তোমার কিছুই মনে হবে না। কিন্তু যখন তুমি ফেলে রাখবা তখন কোনো এক সময় কি পাহাড় সময় একটা বোঝা মনে হবে। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ, এই পদক্ষেপগুলো কন্টিনিউয়াসলি তোমাকে কি করতে হবে। তো খেয়াল রাখবা কোনো একদিন এই ক্ষুদ্র পদক্ষেপ তোমাকে বড় কিছুর অবশ্যই উপহার নিয়ে আসবে। ক্ষুদ্র পায়ে হাঁটা পথ রাজপথে মিলিত হয়, বিন্দু বিন্দু তৈরি হয় সিন্ধুতে। ওকে, সুতরাং অবশ্যই তোমরা কি ক্ষুদ্রকেও অবজ্ঞা করবা না, এবং প্রতিদিন কিছু না হলেও নিজের উপকারের জন্য
নিজেকে কি কাজে লাগাবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।